হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের 50টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং এই ভিডিওর মাধ্যমে যে কটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। এছাড়াও ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের সিলেবাস যেটা আছে সেই সিলেবাসের মধ্যে প্রত্যেকটা টপিকে কিন্তু এই 50টি প্রশ্নের মধ্যে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু ফলো করা হয়েছে এবং এটা হচ্ছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সামের জিকে ম্যারাথন সিরিজের প্রথম ভিডিও। এর পরবর্তীতে আপনারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য 50টি এমসিকিউ টাইপের প্রশ্ন এর পরবর্তীতে বিভিন্ন পার্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্টস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটা পয়েন্টস ওয়াইজ যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা করে আসতে পারেন। তার জন্যই বলছি ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে তাদের জন্য বলবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন আমি 50টি এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কোন সালে প্রণীত হয় বা কোন সালে চালু হয়েছিল। তো এই যে প্রশ্নটি আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কোন সালে প্রণীত হয়, যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই উত্তরটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। যেখানে এই সংক্রান্ত বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 ভিত্তিতেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরভাবে চালু হয় কবে না 1978 সালে। প্রণীত কবে হয়েছিল 1973 সালে এবং সেটা কার্যকর হয়েছিল 1978 সালে। দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কত স্তরীয়। তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তরীয়। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দেখা যায়, যেখানে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে তিনখানা স্তর কি কি, যেখানে সবাইকার প্রথমে কি রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপর রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তারপর রয়েছে জেলা পরিষদ। এইরকম ভাবে তিনটে স্তরে কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকে ভাগ করা হয়েছে। নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি, আমি এর আগেই আলোচনা করলাম এই বিষয়টা। উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট সেকশন মেনশন করবেন। তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হলো পঞ্চায়েত ব্যবস্থার একদম গ্রাম স্তরের প্রতিষ্ঠান। এছাড়াও এর মধ্যে আরেকটি ভাগ আছে সেটা হচ্ছে গ্রাম সংসদ, যেখানে গ্রাম সংসদ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে পারলে বিভিন্ন প্রশ্নের আপনারা কিন্তু উত্তর করে আসতে পারবেন পরীক্ষাতে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্লক, অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতি সম্পূর্ণ রাজ্যের প্রতিটি ব্লক স্তরে কাজ করে, যেখানে পঞ্চায়েত সমিতি হলো ব্লক স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান, যেখানে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যবর্তী স্তরটাই হচ্ছে এই পঞ্চায়েত সমিতি। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে জেলা স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান কোনটি, অর্থাৎ এই যে অপশনগুলি দেওয়া আছে এই অপশনগুলির মধ্যে জেলা স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান কোনটি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি জেলা পরিষদ, অর্থাৎ জেলা স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান হচ্ছে জেলা পরিষদ। যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টস এর মধ্যে কি মনে রাখতে হবে আপনাদের, না জেলা পরিষদ হলো পঞ্চায়েত ব্যবস্থার একদম সর্বোচ্চ স্তর, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে জেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে এই জেলা পরিষদ এবং এটি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর। এরপরের প্রশ্ন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়। সঠিক উত্তর হচ্ছে প্রধান। খুবই ইজি একটি কোশ্চেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তাকে প্রধান নামেই চিহ্নিত করা হয়। যেখানে বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় প্রধান এবং পঞ্চায়েত যে সমিতি থাকবে সেই পঞ্চায়েত সমিতির প্রধান হচ্ছে সভাপতি এবং জেলা পরিষদের যিনি প্রধান থাকবে তাকে বলা হয় সভাধিপতি। এইরকম ভাবে তিনটি স্তরে কিন্তু তিনটি প্রধানকে ভাগ করা হয়েছে বা সেই পোস্টগুলোকে নাম দেওয়া হয়েছে। অর্থাৎ এক্সাম পয়েন্ট অফ ভিউতে প্রধান, সভাপতি এবং সভাধিপতি, যেখানে প্রধান হচ্ছে গ্রাম স্তরে, সভাপতি হচ্ছে ব্লক স্তরে এবং সভাধিপতি হচ্ছে
জেলা স্তরে কাজ করে থাকে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুপস্থিতিতে কে তার দায়িত্ব পালন করেন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা খুবই ইজি একটি প্রশ্ন। তো গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন উপপ্রধান, অর্থাৎ উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কাজে সহায়তা করেন এবং কখনো যদি গ্রাম পঞ্চায়েত অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে উপপ্রধান তার দায়িত্ব পালন করতে পারেন বা দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আর্থিক ও প্রশাসনিক কাজের সাধারণ দায়িত্ব কার, অর্থাৎ একটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে আর্থিক ও যে প্রশাসনিক কাজগুলি থাকে সেই কাজের দায়িত্বগুলি সাধারণত কার উপর থাকে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রধানের উপর, যেখানে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু হচ্ছে এই প্রধান, যেখানে পঞ্চায়েত সচিব ও অন্যান্য কর্মীরা প্রশাসনিক কাজে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানকে সহায়তা করে থাকেন। নেক্সট হচ্ছে গ্রাম সংসদ মূলত কি নিশ্চিত করে, অর্থাৎ প্রত্যেকটি গ্রামে যে গ্রাম সংসদ থাকে সেটি মূলত কি নিশ্চিত করে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জনগণের অংশগ্রহণই কিন্তু নিশ্চিত করে এই গ্রাম সংসদগুলি। যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টস কি মাথায় রাখতে হবে আপনাদের, না গ্রাম সংসদ হচ্ছে জনগণের সরাসরি অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে স্থানীয় উন্নয়ন থেকে শুরু করে পরিকল্পনা ও বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মতামত খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের অন্যতম কাজ কি। সঠিক উত্তর হচ্ছে প্রতিটি গ্রামীণ উন্নয়ন কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করা, অর্থাৎ অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টস কি না, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মূল ফোকাস কি, সেটা হচ্ছে প্রত্যেকটি গ্রামীণ অঞ্চলগুলির প্রশাসন ও উন্নয়ন ঘটানো, তার পাশাপাশি পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলিকে বাস্তবায়ন করা। এইগুলি হচ্ছে এই দপ্তরের অন্যতম প্রধান কাজ। এবং এর পাশাপাশি বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী কে রয়েছেন, সেটা হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি। সঠিক উত্তর হচ্ছে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। গুরুত্বপূর্ণ পয়েন্টস কি মাথায় রাখতে হবে, না কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ও প্রধান মহানগর এবং এটি হুগলি নদীর তীরে অবস্থিত। এরপরের প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। আরো একটি সহজ প্রশ্ন, কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমনযোগ্য প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। যেখানে সান্দাকফুর উচ্চতা কত, না প্রায় 3636 মিটার, আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি কিন্তু সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। এই শেষের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সান্দাকফু অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দার্জিলিং জেলাতে সান্দাকফু অবস্থিত। যেখানে সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটি সিঙ্গলীলা জাতীয় উদ্যানের কাছাকাছি। এই অঞ্চল ট্রেকিং এর জন্য কিন্তু খুবই বিখ্যাত একটি অঞ্চল। নেক্সট হচ্ছে গঙ্গা পশ্চিমবঙ্গে কোন নামে পরিচিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আরো একটি ভালো প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পদ্মা নাম নিয়ে। যেখানে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর গঙ্গার প্রধান ধারা পদ্মা নামে পরিচিত এবং সেটি কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে ভাগ হয়ে একটি শাখা গঙ্গা নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, আরেকটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এছাড়াও এই গঙ্গা নদীর উপর মুর্শিদাবাদেই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে, যেটা কিন্তু জলপ্রবাহ নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে সুন্দরবন কোন ধরনের অরণ্যের জন্য বিখ্যাত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ম্যানগ্রোভ বনের জন্য সুন্দরবন খুবই বিখ্যাত। যেখানে সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এবং যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু দেখা যায়, অর্থাৎ এই সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু খুবই বিখ্যাত একটি অঞ্চল। নেক্সট হচ্ছে দার্জিলিং কোন ফসলের জন্য বিখ্যাত। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চা, অর্থাৎ দার্জিলিং চা শিল্পের জন্য বিখ্যাত। যেখানে দার্জিলিং চা বিশ্বজুড়ে বিখ্যাত, এটা আমরা প্রত্যেকেই জানি। তার পাশাপাশি এই যে দার্জিলিং অঞ্চল, এটি যেহেতু একটি পাহাড়ি অঞ্চল, তার জন্য এখানকার যে জলবায়ু বা যে উচ্চতা, এটি কিন্তু চা চাষের জন্য একটি উপযোগী পরিবেশ। তার জন্যই দার্জিলিং এ পৃথিবীর সব থেকে ভালো চা উৎপাদিত হয় এবং তার জন্যই দার্জিলিং চা বিশ্বজুড়ে বিখ্যাত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলির মধ্যে কোনটি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদী। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তিস্তা। যেখানে তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী আর এটি সিকিম হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই শেষের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। নেক্সট হচ্ছে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, আমি আগেই আলোচনা করেছি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। এছাড়াও কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত আর হুগলি হচ্ছে গঙ্গা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা বা ধারা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল লাল মাটির জন্য পরিচিত।
তো পশ্চিমবঙ্গের লাল মাটির জন্য পরিচিত অঞ্চল হচ্ছে অপশন বি রাঢ় অঞ্চল, যেখানে রাঢ় অঞ্চলের মাটিতে যেহেতু লোহার পরিমাণ বেশি থাকে তাই এই অঞ্চলের মাটির রং লালচে প্রকৃতির। এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চল রাঢ় ভূমির অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিশ্ববিখ্যাত? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিশ্ববিখ্যাত। যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টস কি না, এই যে সুন্দরবন অঞ্চল এটা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি নদীর মধ্যে যে বদ্বীপ অঞ্চল আছে সেই বদ্বীপ অঞ্চলের একটি অংশ। এছাড়াও এই সুন্দরবন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও কিন্তু স্বীকৃতি লাভ করেছে। নেক্সট হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। যেখানে পলাশির যুদ্ধ হয় 23শে জুন 1757 সালে, যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিলেন রবার্ট ক্লাইভ এবং অপরদিকে ছিলেন বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলা। যেখানে এই দুজনকার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়, যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। বিষয়গুলো কিন্তু খুবই সহজ এবং এই ধরনের প্রশ্নই কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষাতে বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তার জন্যই গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো আপনাদের কাছে আমি আলোচনা করে দিয়েছি, যাতে এখান থেকেও ঘুরিয়ে যদি অন্য কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর আপনারা যাতে সহজেই দিয়ে আসতে পারেন তার জন্য। নেক্সট হচ্ছে পলাশির যুদ্ধে বাংলার নবাব কে ছিলেন? আমি আগেই আলোচনা করলাম। তো সঠিক উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে বাংলার নবাব ছিলেন। অর্থাৎ সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাবদের মধ্যে অন্যতম এবং পলাশির যুদ্ধে মির্জাপুরের বিশ্বাসঘাতকতা তাকে হারানোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। অর্থাৎ বক্সারের যুদ্ধ হয় 22শে অক্টোবর 1764 সালে। আর পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। এবং 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে তো পরাজিত করেন, কিন্তু এই যে বক্সারের যুদ্ধ 22শে অক্টোবর 1764 সালে সংঘটিত হয়েছিল, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে এবং এই বক্সারের যুদ্ধে জেতার পরই তারা কিন্তু বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজনৈতিক কর্তৃত্ব সেই কর্তৃত্ব কিন্তু আরো শক্তিশালী করে তোলে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন রবার্ট ক্লাইভ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। যেখানে রবার্ট ক্লাইভ 1764 বক্সারের যুদ্ধে জেতার পর 1765 সালে বাংলার মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। যেখানে এই দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল না, বাংলা প্রদেশের যে রাজস্ব আদায় তার দায়িত্বে কোম্পানি নিজে ছিল, কিন্তু অপরদিকে বাংলার যে প্রশাসনিক দায়িত্ব সেই দায়িত্ব নবাবের নামে ছিল। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়, যেটি চালু করেছিল রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধের 1 বছর পর 1765 সালে। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছেন। অর্থাৎ বঙ্গভঙ্গের যে সিদ্ধান্ত সেটা কে নিয়েছিলেন? সেটা নিয়েছিলেন লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কিন্তু সেই সময় খুবই ব্যাপকভাবে গড়ে ওঠে। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ শুরু হয় প্রথম কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1905 সালে প্রথম বঙ্গভঙ্গ করা হয়, যেখানে বঙ্গভঙ্গ কার্যকর হয় 16ই অক্টোবর 1905 সালে। এবং এই বঙ্গভঙ্গের প্রতিবাদে এরপরে বাংলাতে বয়কট ও স্বদেশী আন্দোলন আরো শক্তিশালী হয়ে ওঠে। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? অর্থাৎ 1905 সালে তো বঙ্গভঙ্গ আইন পাস হয় এবং বঙ্গভঙ্গ করা হয়, এবং এই বঙ্গভঙ্গ আইন রদ কবে হয়? সেটি হচ্ছে 1911 সালে। অর্থাৎ 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় এবং একই সময়ে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যেখানে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম অধিবেশন হয় বোম্বাই এবং সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। এই তিনটি পয়েন্টস থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে, অবশ্যই মাথায় রাখতে পারলে আপনারা কিন্তু পরীক্ষাতে এই তিনটি পয়েন্টস এর উপর যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু করে আসতে পারবেন। নেক্সট হচ্ছে বন্দে মাতরম গানটি কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। অর্থাৎ বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ যে উপন্যাস সেই উপন্যাসের মধ্যে রয়েছে এবং এই বন্দে মাতরম গান হচ্ছে ভারতের জাতীয় গান। দুটো পয়েন্টস কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন হলো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠানের সঙ্গে শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের নাম ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে, আর এটি পরবর্তীকালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধান কার্যকর করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 26শে জানুয়ারি 1950 সালে। অর্থাৎ ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে, আর এই সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। আর যেহেতু 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, তার জন্যই 26শে নভেম্বরকে কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়, আর 26শে জানুয়ারিকে রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ বিষয়টা কি না, আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা আছে এটা কিন্তু 73তম যে সংবিধান সংশোধনী ছিল, সেই 73তম সংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানের মধ্যে ইনক্লুড করা হয়, যেখানে 74তম সংবিধানিক সংশোধনীর মাধ্যমে পৌরসভাকে ইনক্লুড করা হয়। অর্থাৎ এক্সাম পয়েন্ট অফ ভিউর দিক থেকে দুটো পয়েন্টস কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়, এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের যে পৌরসভার ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস। নেক্সট হচ্ছে 73তম সংবিধান সংশোধনীর মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পঞ্চায়েত। অর্থাৎ বিষয়টা কিনা, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের পার্ট 9-এ যুক্ত হয়, এবং ভারতবর্ষের পঞ্চায়েত সংক্রান্ত প্রতিটি বিষয়গুলি সাংবিধানিক একটি ভিত্তি কিন্তু এই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পায়। অর্থাৎ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন অংশে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের পার্ট 9-এর মধ্যে রয়েছে, যেখানে পার্ট 9-এর মধ্যে রয়েছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা, এবং এছাড়াও আমাদের সংবিধানের অংশ নম্বর 9-এর এতে আছে মিউনিসিপ্যালিটিস, এবং পঞ্চায়েত সংক্রান্ত সাংবিধানিক ধারাগুলি মূলত আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত কিন্তু রয়েছে। অর্থাৎ আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত পঞ্চায়েত সংক্রান্ত সংবিধানের প্রত্যেকটি ধারা কিন্তু ইনক্লুড করে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ সাধারণত কত বছর? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5 বছর, যেখানে সংবিধানের আর্টিকেল 243-এর ই অনুযায়ী পঞ্চায়েতের সাধারণ মেয়াদ হচ্ছে 5 বছর। এছাড়াও নির্দিষ্ট পরিস্থিতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক বিধানও কিন্তু রয়েছে। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নির্বাচক মণ্ডলীর মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, যেখানে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচিত লোকসভার সদস্য, নির্বাচিত রাজ্যসভার সদস্য, রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য, দিল্লি ও পুদুচেরির বিধানসভা নির্বাচিত সদস্যরাও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের রক্ষক হিসেবে কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুপ্রিম কোর্টকে, যেখানে সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা সাংবিধানিক বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত, যেখানে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অসাংবিধানিক আইন কর্মের বিচার কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট করতে পারে। এরপরে প্রশ্ন কি না, ভারতের জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 24শে এপ্রিল ভারতের জাতীয় পঞ্চায়েত দিবস পালন করা হয়, যেখানে 24শে এপ্রিল হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে, এবং এটি কিন্তু 73তম সংবিধান সংশোধনী কার্যকর হওয়ার সঙ্গে এই দিনটির বিশেষ সম্পর্ক রয়েছে, এবং সেদিন থেকে কিন্তু এই 24শে এপ্রিল দিনটিকে ভারতের জাতীয় পঞ্চায়েত দিবস হিসেবে পালন করা হয়। এরপরে প্রশ্ন কি রয়েছে না, পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যেখানে পঞ্চায়েত ব্যবস্থা গ্রাসরুট ডেমোক্রেসি বা তৃণমূল গণতন্ত্রকে শক্তিশালী করে এবং স্থানীয় মানুষকে উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণের সুযোগ দেয়। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানে মোট কতটি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 11টি, যেখানে মৌলিক কর্তব্য সংবিধানের আর্টিকেল 51-এ রয়েছে, যেটি মূলত আগে ছিল 10টি, এবং 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরো একটি কর্তব্য যুক্ত করে রাখা হয়, এবং বর্তমানে সেই সংখ্যা হয়েছে 11। নেক্সট হচ্ছে 2026 সালে ভারত স্বাধীনতার কততম বার্ষিকী পালন করছে?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি 80তম। অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করেছিল 15ই আগস্ট 1947 সালে এবং 2026 সালের 15ই আগস্ট স্বাধীনতার 80 বছর পূর্তি পাচ্ছে। পরবর্তী প্রশ্ন হলো 2026 সালে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কতক্ষণ বক্তব্য রাখেন বলে রিপোর্ট করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 75 মিনিট, যেখানে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী ভাষণ অনুষ্ঠিত হয় লালকেল্লা থেকে। এই পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে কোথায় পালিত হয় সেটা হচ্ছে রেড ফোর্ট এবং রিপাবলিক ডে পালিত হয় দিল্লির কর্তব্য পথে। এছাড়াও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী আর রিপাবলিক ডেতে পতাকা উত্তোলন করে ভারতের রাষ্ট্রপতি। এই তিনখানা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একসঙ্গে মনে রাখতে পারলে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু করে আসতে পারবেন। নেক্সট হচ্ছে 2047 সালের মধ্যে ভারত কত গিগাওয়াট পারমাণবিক শক্তির লক্ষ্য ঘোষণা করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 100 গিগাওয়াট, যেখানে নিউক্লিয়ার পাওয়ার ভারতের দীর্ঘমেয়াদী ক্লিন এনার্জি ও এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজির একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও 2047 লক্ষ্যকে ভারতের বিকশিত ভারতের ভিশন হিসেবে এর সঙ্গে যুক্ত করে রাখা হয়েছে এবং যেটি বলা হয়েছে যে 2047 সালের মধ্যে ভারত 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপন্ন করবে, সেই লক্ষ্যমাত্রাও কিন্তু রাখা হয়েছে। নেক্সট হচ্ছে 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারত কতটি নতুন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের স্থাপনের পরিকল্পনা করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5টি, যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টস কি রয়েছে না নিউক্লিয়ার এনার্জির সম্প্রসারণের দেশীয় প্রযুক্তি ও প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন নিয়ে নীতিগত আলোচনায় গুরুত্বপূর্ণ যে পয়েন্টস উঠে আসে সেটি হচ্ছে ভারত আরো 5টি নতুন নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপন করবে। নেক্সট হচ্ছে 2026 কমনওয়েলথ গেমসের পরবর্তী আসর 2030 সালে কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি আহমেদাবাদে, যেখানে কমনওয়েলথ গেমস হোস্টিং এর সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক ভারতের ক্রীড়া দপ্তর থেকে এই ঘোষণা কিন্তু করা হয়েছে, যেখানে 2030 সালে যে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে না আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। নেক্সট হচ্ছে 2025 সালের অর্জুনা অ্যাওয়ার্ডের জন্য কতজন ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছে বলে রিপোর্ট হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 17টি, যেখানে অর্জুনা অ্যাওয়ার্ড হচ্ছে ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া পুরস্কার, যেখানে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসাবে এই অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়। এরপরের প্রশ্ন কি রয়েছে, লাল রেমসিয়ামি কোন খেলার সঙ্গে যুক্ত। সঠিক উত্তর হচ্ছে অপশন বি হকি খেলার সাথে যুক্ত, যেখানে এই লাল রেমসিয়ামি ভারতের মহিলা হকি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, তার জন্যই ইনি ভারতের হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে 2026 সালে ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে রাষ্ট্রপতি কটি গ্যালেন্টারি অ্যাওয়ার্ড অনুমোদন করেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 78টি, যেখানে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস সাহস ও বীরত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এবং সামরিক ও অসামরিক বীরত্ব পুরস্কারের বিভিন্ন শ্রেণীর মধ্যে এটি কিন্তু রয়েছে, যেখানে সম্প্রতি 78টি গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়ার অনুমোদন ভারতের রাষ্ট্রপতি করেছেন 2026 সালের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। নেক্সট হচ্ছে 2026 সালের আফগানিস্তানের সঙ্গে ভারতের 3 ম্যাচের টি20 সিরিজ কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি দিল্লিতে, যেখানে এখনো পর্যন্ত যা ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী এই সিরিজ কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু পরবর্তীকালে ভেন্যু চেঞ্জও হতে পারে, সেই দিকে আপনাদের কিন্তু নজর রাখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর এই বিষয়গুলির আপডেট আপনাদের কিন্তু রাখতে হবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মূলত কোন ক্ষেত্রের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রামীণ উন্নয়নে, যেখানে এই দপ্তরের মূল ক্ষেত্র হলো পঞ্চায়েত অ্যাডমিনিস্ট্রেশন রুরাল ডেভেলপমেন্ট। তো এই তো ছিল পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে ম্যারাথন সিজনের পার্ট 1 এর একটি ক্লাস, যেখানে আমি আপনাদের কাছে 50টি জিকে প্রশ্ন তুলে ধরলাম এবং এই 50টি জিকে প্রশ্নের মধ্যে পঞ্চায়েত পরীক্ষার ম্যাক্সিমাম জিকে পোর্শনের যে টপিকগুলো আছে সেইগুলিকে কভার করার চেষ্টা করলাম। এর পরবর্তীতে বিভিন্ন পার্ট ওয়াইজ আপনারা কিন্তু জিকে ম্যারাথন ক্লাসের মধ্যে 50টা করে প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন পার্টে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ এবং খুবই কমনযোগ্য প্রশ্ন আপনারা কিন্তু এই সিজনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং এই সিজনের এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। এছাড়াও যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই এখন থেকে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভূমিকা থেকে শুরু করে পঞ্চায়েত কাঠামো, গ্রামীণ প্রকল্প ও স্থানীয় প্রশাসন এইগুলি সংক্রান্ত বিভিন্ন নোটস ফলো করুন এবং এই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলি আপনারা কিন্তু প্র্যাকটিস করুন এবং তার পাশাপাশি এই সমস্ত টপিকগুলো কভার করার চেষ্টা করুন। যদি আপনারা এই সমস্ত টপিক ধরে বিভিন্ন জিকে রিলেটেড প্রশ্ন উত্তরের ক্লাস পেতে
চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর বিভিন্ন ধরনের পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যেতে পারেন। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তার পাশাপাশি স্পোর্টস অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অনলাইন স্টাডির যে নতুন চ্যানেল সেটা হচ্ছে অনলাইন স্টাডি প্লাস। এই চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন। যদি জয়েন হয়ে যান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা আরো বেশি করে সবার আগে পেয়ে যাবেন। যদি চান সেই চ্যানেলেও জয়েন হতে পারেন। অর্থাৎ টেলিগ্রাম এবং ইউটিউব নতুন চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং যাদের যাদের জয়েন করার ইচ্ছা আছে তারা কিন্তু জয়েন করে যেতে পারেন। আর এই ভিডিওটা এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।